আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন পাকিস্তানের জয় জয়কার। স্বাধীনতার পরে আজ অবধি বাংলাদেশে পাকিস্তান নিয়ে যে নেতিবাচক প্রচারণা চলছিল এবং যে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল এবং সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে যে রাগঢাক করত, এটা অনেকটা ইসরায়েলের মতো, ইহুদিদের মতো। অর্থাৎ ইসরায়েলের সঙ্গে ইহুদিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা যেভাবে ঝুঁকিপূর্ণ, ঠিক একইভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা যে কোনো সরকারের জন্য একটা ঝুঁকিপূর্ণ বিষয় ছিল। এমনকি পাকিস্তানের কোনো প্রথিতযশা রাজনীতিবিদদের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, সেটাও আমাদের জনগণ স্বাভাবিকভাবে নিত না। বাংলাদেশে এরশাদ জামানাতে দুটো ঘটনা ঘটেছিল। সেটা হলো, পাকিস্তানে যারা কুস্তিগির তারা বাংলাদেশে এসেছিলেন, আর আন্তর্জাতিক মেহেরদিন টার্নার সহ বেশ কয়েকজন কুস্তিগির এসেছিলেন এবং সেই কুস্তি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা স্টেডিয়ামে। তখন সারা দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল সেই কুস্তি দেখার জন্য, এবং তখন এই পাকিস্তানি কুস্তিগির, আমার নামটা মনে নেই, তার ব্যাপারে মানুষের একটা ক্রেজ তৈরি হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত হলো যে, বেনজির ভুট্টো যখন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে এলেন এরশাদের জামানাতে, এবং বাংলাদেশের কোনো এক পীরের বাড়িতে তিনি গিয়েছিলেন দেখা করার জন্য, ওটাও একটা ক্রেজ তৈরি হয়েছিল। কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কটা আসলে করতে পারেননি এরশাদ সাহেব, করতে পারেননি, যদিও তার সঙ্গে পাকিস্তানের একটা চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সেন্টিমেন্ট, অর্থাৎ বেনজির ভুট্টো, ব্যক্তি বেনজির ভুট্টো, তার ক্রেজের কারণে, এডুকেশনের কারণে ওরকম হয়েছিল। ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তখনও পাকিস্তানকে নিয়ে ইন জেনারেল বাংলাদেশে একটা ক্রেজ ছিল। যদিও জামাতের লোক, অন্যান্য দলের লোক ইমরান খানকে, যাকে বলা হয় লর্ড অফ দ্য রিং, মনে করতেন। আমরাও যারা জামাত করতাম না বা করি না, তারাও ইমরান খানকে মনে করতাম একটা অগ্রদূত। শেখ হাসিনার সঙ্গে ইমরান খানের কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, এবং আমি নানা সময় টকশোতে, তারপর শেষে বিভিন্ন সভা সমিতির সেমিনারে পরামর্শ দিতাম যে শেখ হাসিনার জন্য এটা একটা গোল্ডেন এরা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, কিন্তু শেখ হাসিনা সেটা করেনি। আর ওই সময়টাতে যদি শেখ হাসিনার সাথে ইমরান খানের ভালো একটা সম্পর্ক হতো, তাহলে যে ক্ষতিটা ইমরান খানের হয়েছে সেটা হয়তো হতো না, আর যে ক্ষতিটা শেখ হাসিনার হয়েছে সেটা হয়তো হতো না। কিন্তু শেখ হাসিনা সেই ঝুঁকি নিতে পারেনি। এনিওয়ে, বঙ্গবন্ধু যে ঝুঁকিটা নিয়েছিলেন ভুট্টো সাহেবের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্য, বলতে গেলে বাধ্য হয়ে, কিন্তু সেটা তিনি হজম করতে পারেননি, ফলে তাকে কিন্তু মরতে হয়েছে। পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে তাকে মরতে হয়েছে। তো এখানে মূলত যে বিষয়গুলো, অর্থাৎ পাকিস্তানের সাথে আমাদের অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়ে গেছে। যেমন বাংলাদেশের প্রায় 20 লাখ লোক পাকিস্তানে আছে এখন। বিশেষ করে বন্দরনগরী করাচিতে যে বাংলাদেশ কলোনি আছে, সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কত লক্ষ বাংলাদেশি আছে। আবার বাংলাদেশে লক্ষ লক্ষ বিহারি আছে, এটা অমীমাংসিত। দ্বিতীয়ত হলো যে সেন্ট্রাল রিজার্ভে, পাকিস্তানের ওই সময়টাতে সেন্ট্রাল রিজার্ভে যত টাকা ছিল কেন্দ্রীয় ব্যাংকে, তো সেই টাকার খুব অল্প অংশ স্থানীয় মুদ্রায়, পাকিস্তানি মুদ্রায় বাংলাদেশ ব্যাংকে ছিল, যেটা কোনো ভ্যালু ছিল না, যেটা বলতে গেলে ভারত নিয়ে গেছে। আর স্বর্ণ ছিল। তো সেক্ষেত্রে স্বাধীন হওয়ার পরে পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আমাদের যে লেনদেন, সেই লেনদেনের একটা অংশ, রিজার্ভের একটা অংশ আমাদের প্রাপ্য। এটা ওই জমানাতে যে টাকা, তার হিসাব যদি আমরা এখন করি, তাহলে অ্যাটলিস্ট তো $50 বিলিয়ন হবে, যেটা আমরা পাকিস্তানের কাছে পাবো। তারপরে পাকিস্তানি মিলিটারি একটা হিস্সা, তারপরে ফরেন ট্রেডের একটা হিসাব, বিশাল। মানে তাদের সাথে আসলে আমাদের জনসংখ্যার যে আনুপাতিক হার অনুযায়ী সম্পদের যে বিলি বন্টন, সেই বিলি বন্টন পাকিস্তানে যেটা রয়ে গেছে, আমাদের অর্থ সেটা নিয়ে আমাদের দাবি দেওয়া রয়েছে। ওখানে পাকিস্তান আসলে যেতেই চায় না। তারপরে হলো যে পাকিস্তানের সঙ্গে আমাদের যে রাজনৈতিক বিরোধ আছে, সেই বিরোধের ব্যাপারে পাকিস্তান মানে মৌখিকভাবে কয়েকবার সরি বলেছে, ভুট্টো সাহেব সরি বলেছে, অন্যকে সরি বলেছে, কিন্তু ওরকম না। মানে পার্লামেন্টের একটা রেজলিউশন আকারে
বা হাইকোর্টের একটা রেফারেন্স আকারে, যেটা যে এই যুদ্ধটা একটা যাকে বলে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, নট ইম্পার্সোনাল স্বীকৃতি। অনেকে পার্সোনালি বলেছেন, অনেক ব্যক্তি বলেছেন, ইমরান খান বলেছেন, আমি নিজে শুনেছি যে এটা আমাদের ভুল ছিল, কিন্তু এটা হবে না, এই সরিতে হবে না, মানে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা। যেমন ধরেন জামাতের অনেক নেতাই বলছে যে হয়তো ভুল ছিল এটা না, কিন্তু জামাতের যদি মজলিসে শুরার বৈঠকে তারা সিদ্ধান্ত নেয় যে আমরা 1971 সালে ভুল করেছি, জাতির কাছে ক্ষমা করেছি, এটা রেজলিউশন আকারে গ্রহণ করা হয়, ওটা এক। কিন্তু সেটা তো তারা করছে না, বিচ্ছিন্নভাবে তারা বিভিন্ন নেতারা কথাবার্তা বলছে, এক নেতা একভাবে আর এক নেতা একভাবে, এটা হচ্ছে না। ফলে পাকিস্তানের সাথে আমাদের অমীমাংসিত অনেকগুলো বিষয় রয়ে গেছে। এবং এখন এই যে ভারত বিরোধিতা, সরকারের যে ভারত বিরোধিতা, এটা যখন চরমে, ঠিক সেই সময় পাকিস্তানের আনাগোনা মারাত্মকভাবে বেড়ে গেছে। এবং ঠিক এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল 75-এর 15ই আগস্টের পর। আপনারা জানেন যে বিমান বাহিনীর প্রধান ছিলেন এ কে খন্দকার 1975 সনে, মুক্তিযোদ্ধা। এ কে খন্দকারকে বাদ দিয়ে তোয়াব খানকে বা তোয়াবকে বিমান বাহিনী প্রধান করা হলো, যিনি পাকিস্তানপন্থী, মানে এতটা পাকিস্তানপন্থী বিমান বাহিনী প্রধান ছিলেন যে তিনি বাংলাদেশে আর আসতে সাহস পাননি, পাকিস্তানে থাকেনি, তিনি জার্মানিতে পালিয়েছিলেন। তো কর্নেল রশিদ বঙ্গবন্ধুর হত্যাকারী, তিনি সেই যাকে বলা হয় ওই সময়টিতে এসে, মানে একসাথে দুটো নিয়োগ হয়, জিয়াউর রহমানকে সেনাপ্রধান নিয়োগ করা হয় আর তোয়াব খানকে বিমান বাহিনী প্রধান নিয়োগ করা হয়। তো বিমান বাহিনী প্রধান তোয়াব খানকে যাকে বলা হয় ওখান থেকে, মানে জার্মানি থেকে এনে এখানে বসানো হয়। তো এটার প্রেক্ষিতেই 3রা নভেম্বর খালেদ মোশাররফ বিদ্রোহ করেন, অর্থাৎ জিয়াউর রহমানের সেনাপ্রধান তিনি সেটা মানলেন না, তোয়াব খানের সেনাপ্রধান যে একজন পাকিস্তানপন্থী জেনারেলকে বিমান বাহিনীর প্রধান করা, মানে এটা একটা রীতিমতো আত্মঘাতী। তখনও পর্যন্ত মানে রক্তের দাগ শুকায় নাই, পাকিস্তানের অপরাধের ক্ষত তখনও শুকায়নি, রক্তের দাগ শুকায়নি, অস্ত্র তখনও ঝনঝন করছিল এবং মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের রক্তে তখন রীতিমতো আগুন জ্বলছিল। ঠিক সেই সময়টিতে যে কাজটি করা হয় সেটা হলো এই তোয়াব খানকে আনা হয়। আরেকটি কাজ করা হয়, ডেপুটি চিফ হিসেবে এরশাদকে নিয়োগ দেওয়া হয়। এর কারণ হলো যে সকল পাকিস্তান ফেরত কর্মকর্তা যারা পাকিস্তানের প্রতি অনুগত ছিল তাদেরকে সেনাবাহিনীতে একীভূত করা হয়েছিল। ফলে সেনাবাহিনীদের মধ্যে দুটো গ্রুপ ছিল, একটা হলো পাকিস্তানপন্থী গ্রুপ আর একটা হলো যাকে বলা হয় পাকিস্তানপন্থী গ্রুপ, এবং আরেকটা হলো মুক্তিযুদ্ধপন্থী গ্রুপ। তো জিয়াউর রহমান সাহেব যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন তাকে সেনা প্রদান করা হলো, আর ডেপুটি চিফ করা হলো এরশাদকে, এবং বিমান বাহিনী প্রদান করা হলো পাকিস্তানপন্থীকে। এর ফলে কি হলো, 7ই নভেম্বর যে সিপাহী জনতার বিপ্লব হলো, খালেদ মোশাররফ নিহত হলেন, নভেম্বর মাসের 4 তারিখে জেল হত্যা হলো। এত কিছু করার পরেও জিয়াউর রহমান ক্ষমতা আসার পর এই তোয়াব খানের নেতৃত্বে এবং তার হুকুমে এই জামায়াত ইসলামী প্রথম প্রকাশ্যে এসে জনসমাবেশ করে এই সরোয়ার্দী উদ্যানে, এবং সেখানে অনেকে পাকিস্তানের পতাকা সেখানে উত্তোলন করে, যা কিনা জিয়াউর রহমানকে মারাত্মক বিপদের মধ্যে ফেলে দেয়। এবং এর ফলে কি হয়, একটা সেনা কু পর্যন্ত হয়ে যায়, এবং সেই কু দমন করতে জিয়াউর রহমানকে অনেক বেগ পেতে হয়েছে। এবং তখন থেকে ওই ঘটনা থেকে তোয়াব খানের সাথে এবং জামাতের সাথে জিয়াউর রহমানের সাথে একটা টানাপোড়েন শুরু হয়ে যায়। তো এই হলো পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের ইতিহাস। তো এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে কেউ এই পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বা মুক্তিযুদ্ধের যে চেতনা বা পাকিস্তান বিরোধী যে মনোভাব, এই বিষয়টি এই সরকারের কেউ বুঝেন বলে আমার কাছে মনে হচ্ছে না। আর যারা বিপ্লবী, নতুন বিপ্লবী, তাদের কাছে এটা আশাই করা যায় না। কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে এখন সব জায়গাতে, মানে অবাক করা হয়ে যাবেন যে আপনারা যারা জানেন যে সমস্ত সংবাদপত্রগুলোতে মানে পাকিস্তান এম্বাসির রিকোয়েস্ট রাখতে হয় সংবাদ প্রকাশের ক্ষেত্রে, তাদেরপন্থী সাংবাদিকদেরকে দলে দলে সকল পত্রিকায় এবং গণমাধ্যমে ঢুকানো হয়েছে। এবং অবাক করার বিষয় হলো, টকশোতে কারা যাবে বা না যাবে এই ব্যাপারে, বা কাদের সাথে কারা বসবে এই ব্যাপারে পাকিস্তান এম্বাসির সুপারিশ থাকে বিভিন্ন টেলিভিশন টকশো প্রযোজকদের। আর তখনই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, এবং আমি
এই যে ভিডিও যখন করছি তখন বাংলাদেশ তিনি সফর করছেন, তিনি বেগম জিয়ার বাসায় তার শারীরিক তবিয়ত জানতে গেছেন বিএনপি শেষ। তিনি এর কারণ হলো এখনো পর্যন্ত বাংলাদেশ মিলিটারিতে মুক্তিযুদ্ধের ব্যাপারে টন টন করে সবকিছু। তারা পাকিস্তানি লিগ্যাসি বহন করে, কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে সেনাবাহিনী মানে তাদের যে ইগো আনবিলিভেবল, কল্পনায় করা যায় না। তো বেগম জিয়ার সঙ্গে তিনি দেখা করতে গেলেন, তিনি জামাতের আমিরের বাসায় গেলেন সকল প্রোটোকল ভেঙে। তিনি অসুস্থ, তাকে দেখার জন্য। জামাত শেষ, আবার সেই মানে তোয়াব খান যেভাবে জামাতকে শেষ করেছিলেন, একইভাবে এই যে পাকিস্তানের যে এখন ইউসুফ দার এলেন পররাষ্ট্র মন্ত্রী প্লাস উপপ্রধানমন্ত্রী, তিনি জামাত এবং জামাতের আমিরকে আবার টার্গেটে পরিণত করে গেলেন। এরপর পাকিস্তান অ্যাম্বাসেডরের বাসায় দাওয়াত হলো। ছবিগুলো দেখেন যারা যারা গেছেন। আমি আজকে ছোট্ট মানুষ বলে রাখলাম, যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে গেছেন এবং যাদের চেহারা ছবি আসছে হাস্যজ্জ্বল ছবি, জাস্ট ওয়েট এবং তাদের যে রাজনৈতিক পরিণতি দেখেন। এই বাংলার মাটিতে কয়দিনের মধ্যে জাস্ট উইদিন 90 ডেজ আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। এর কারণটা কি? এই যে আমি বললাম আহলান শাহলান ওয়া পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানকে আমি স্বাগত জানালাম। আমি আসলে মনে প্রাণে পাকিস্তানকে বাংলাদেশের রাজনীতিতে একীভূত করতে চাই, কিন্তু এটা বুঝতে হবে যে এটা কিভাবে সম্ভব, কাদের দ্বারা সম্ভব। এইটা না বুঝে যদি পাকিস্তানকে স্বাগত জানাতে যান, পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য তৈরি করতে চান, এটা হবে না। এখানে আমাদের রাজনীতিতে আসলে আমেরিকা, চীন অগুরুত্বপূর্ণ, কিন্তু পাকিস্তান এবং ভারত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো ধর্মীয় কালচারের জন্য, অর্থাৎ ধর্মীয় সংস্কৃতির জন্য। আরেকটি হলো নৃতাত্ত্বিকতা, আমাদের সাথে যে জাতিগত সম্পর্ক, সেই মহাভারতের যুগ থেকে আজ অবধি আমরা যে দ্রাবিড়, এই জাতিটির নাম হলো দ্রাবিড় জাতি। আমরা আর্য নই। এই দ্রাবিড় জাতি কিন্তু পাকিস্তানিরা কিন্তু আর্য, অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকে শুরু করে যা কিছু সেখানে ঘটেছে তাদের আর্য। ফলে ওদের রক্ত, ওদের গায়ের রং, ওদের সব কিছু, ওদের সাথে জার্মানির মিল হবে, ওদের সঙ্গে ইরানের মিল হবে, ওদের সঙ্গে আফগানিস্তানের মিল হবে, ওদেরকে বলা হয় ব্যাকটেরিয়া জাতি। কিন্তু আমাদের সাথে ওদের মিল হবে না। আমাদের সাথে এই 7 সিস্টারে যারা লোকজন আছে, আমরা দ্রাবিড় জাতিগোষ্ঠী। ফলে এখানে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য অনুযায়ী ভারতের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। আর সেকেন্ড হলো বাণিজ্য এবং রাজনীতি এবং ভৌগোলিক অবস্থা। তো ভৌগোলিক কারণে ভারতকে অস্বীকার করার এবং মায়ানমারকে আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না। এখন এই জিনিসগুলো কিভাবে আপনি হ্যান্ডেল করবেন? এবং আমাদের যে একটা মানে রেড ক্লিফ মিশনে আমাদের যে একটা মানচিত্র কে গেছে, ভয়ঙ্কর মানচিত্র। এই মানচিত্র যে কোনো সময় মায়ানমারের সাথে গন্ডগোল হলে বিভক্ত হয়ে যেতে পারে পার্বত্য এলাকা। ভারতের সাথে যদি আমাদের গন্ডগোল লাগে দুটো এলাকা, 3টি এলাকা। 1 নম্বর এলাকাটা হলো আমাদের এই খুলনা অঞ্চল, 2 নম্বর হলো চিকেন নেকের দুটো, একটা ফেনী চিকেন নেক আর একটা হলো শিলিগুড়ি চিকেন নেক। এই দুটো চিকেন নেক দিয়ে বাংলাদেশ খণ্ড বিখণ্ড হয়ে কেবলমাত্র বরিশাল, গোপালগঞ্জ মানে পদ্মার ওপারের যে অংশটি রয়েছে, যেটা একসময় চন্দ্রদ্বীপ ছিল বহুদিন, বাখেরগঞ্জ, আগাবাখের, চন্দ্রদ্বীপ, এই যে রাজত্ব ছিল, এখানে কিন্তু আবার মগরাও রাজত্ব করেছে। অর্থাৎ ওই যে আরাকানি মগরা, ওরা পালিয়ে এসে খেপুপাড়ার ওই অঞ্চলে তারা একটা বিরাট রাজত্ব করেছিল। তারপরে পটুয়াখালী জেলার বাউফলে একটা বেশ বড় সড়ো রাজত্ব ছিল, বিশাল একটা রাজত্ব ছিল। সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলে, দ্বীপ অঞ্চল, সেই বারু ভূঁইয়াদের আমলে এই বাউফলকে কেন্দ্র করে তাদের একটা বিরাট রাজত্ব ছিল। আর তার উপরে যে চন্দ্রদ্বীপ যে রাজত্বটা ছিল, ওটাই পরবর্তীকালে মুঘল জমানাতে আগা বাখের এটা বাখেরগঞ্জ হয়ে যায়। তো ওটা আলাদা একটা অংশ। তো ওই বাখেরগঞ্জের সঙ্গে মূলত এই টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ফরিদপুর এইটা একটা ডাইনেস্টি ছিল। আর এদিকে বাউফল কেন্দ্রিক মানে পটুয়াখালী জেলার যে বাউফল কেন্দ্রিক, এটা একটা ডাইনেস্টি ছিল। এবং অবাক করার ঘটনা, যেটা এত ইম্পর্টেন্ট যে যখন প্রথম যে অবিভক্ত বাংলার যে নির্বাচন হলো, তখন শেরে বাংলাকে ফজলুল হক থেকে দাঁড়িয়েছিলেন, পটুয়াখালী থেকে, এই বাউফল থেকে। এবং এই যে ঢাকার নবাব যে
খাজা নাজিমউদ্দিন, তিনি কোথা থেকে দাঁড়িয়েছিলেন? ওই পটুয়াখালী থেকে। ওটা তখন ছিল সংসদীয় আসন, এবং এই ঢাকার নবাবদের সবচেয়ে বড় নবাবই ছিল ওই আমাদের পটুয়াখালী অঞ্চল। ওই অঞ্চলে গিয়ে আপনি এখনো গিয়ে দেখেন লক্ষ হাজার হাজার একর জমি, ওই নবাব স্টেটের জমি এখনো লাখেরার সম্পত্তি হিসাবে পটুয়াখালীতে রয়েছে। এই ইতিহাসগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, আদারওয়াইজ আপনি পাকিস্তানের সাথে মিলাতে পারবেন না, হালান শাহালান করতে পারবেন না। যেটা শেষ করি, ভিডিও লম্বা করার দরকার নেই। সবচেয়ে বড় ব্যাপার হলো পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে আওয়ামী লীগকে লাগবে। আওয়ামী লীগ জমানাতে যেটা বঙ্গবন্ধু যেটা ভুট্টোকে নিয়ে চেষ্টা করেছিলেন, ওটা যদি তিনি সফল হতেন একটা নতুন ইতিহাস তৈরি হতো। আবার শেখ হাসিনা যে গোল্ডেন সময়টা হারিয়েছেন, তিনি ইচ্ছা করলে পাকিস্তানের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারতেন, এবং পাকিস্তানের মাধ্যমে যদি চীনের সাথে সম্পর্ক স্থাপন করতেন, ভারতের একটা টু শব্দ করার ক্ষমতা ছিল না। এবং তিনি পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য তার হেফাজতকে যদি নামিয়ে দিতেন, তিনি যদি তার কওমি মাদ্রাসার হুজুরদেরকে নামিয়ে দিতেন, এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে নামিয়ে দিতেন, পাকিস্তানের ধর্মমন্ত্রী আসতো, 10 লাখ লোক তাকে রিসিভ করতে, এবং পাকিস্তান যদি বাংলাদেশের ছাত্রদেরকে স্কলারশিপ দিত, করাচি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দিত, ওখান থেকে ছেলেমেয়েরা বাংলাদেশে আসতো, মানে একটা সাংস্কৃতিক বিনিময় 2 থেকে 3 বছর 4 বছরের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যেত, ভারতের সাথে সম্পর্কটা ব্যালেন্স থাকতো। এটা আওয়ামী লীগ করতে পারবে, বিএনপি এই কাজটা পারবে না, আগামীতে পারবে না, এটা হিতে বিপরীত হবে। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা জামাত যেটা চেষ্টা করছে, এটা জামাতের জন্য, ইউনূসের জন্য রীতিমতো আত্মহত্যার মতো অবস্থা। আগামীতে যদি জামাত ক্ষমতায় আসে বা বিএনপি যদি ক্ষমতায় আসে, তারা যে কাজটি সহজে করতে পারবে সেটা হলো ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে, টু শব্দ হবে না। মানে নর্মালি ভারতের সাথে যদি সম্পর্ক স্থাপন হয়, কারা বাংলাদেশে হইচই করে? হইচই করে জামাতের লোক, ইসলামপন্থী লোক, বিএনপি পন্থী লোক। কিন্তু তারা যদি নিজেরা এই কাজটি করে ভারতের সাথে, যেটা খুব বেশি দরকার, একদম 100% জয় বাংলা বলে ভারতের সাথে যদি তারা শুরু করে দেয়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এবং তারা লাভবান হবে। তো এটাই হলো রাজনীতির যে ধর্ম, সেই ধর্ম। তো সেটা না করে যেটা করার চেষ্টা হয়েছে, সবসময় বিএনপি চেষ্টা করেছে তাদের জমানায় পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, ফলে বিএনপিকে সবসময় স্বাধীনতা বিরোধী শক্তির সাথে নেগোসিয়েশন করতে হয়েছে, এবং তাদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগ সবসময় যেটা করেছে, ভারতের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে, এই জন্য তাদেরকে ভারতের দালাল বলা হয়েছে, ভারতের আশ্রিত, করদ্রাস্ত, সেবাদাসী, নানা রকম কথাবার্তা বলেছে, লেন্দুব দর্জি, নানা রকম কথাবার্তা বলা হয়েছে। অথচ দেখেন এরশাদ ভারতের সাথে সম্পর্ক রেখেছে, অথচ তিনি এখন পর্যন্ত জাতীয় পার্টি ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বাংলাদেশে। মানে এটা কিন্তু আওয়ামী লীগ নয়, দিল্লির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু জাতীয় পার্টি। এরশাদ এটা করে দিয়ে গেছেন, অথচ এরশাদ ছিলেন ডাইরেক্ট রিক্রুট অফ পাকিস্তান আইএসআই এর। তো বুঝেন ব্যাপারটা, যেখানে ওদের সেনাপ্রধান, ওদের রাষ্ট্রপতির সঙ্গে, পারভেজ মোশাররফের সঙ্গে বা অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে একসাথে গল্ফ খেলার জন্য এরশাদ চলে যেতেন প্লেন ভাড়া করে, এরকম সম্পর্ক। কিন্তু তিনি ছিলেন যাকে বলা হয় ভারতের 1 নম্বর বিশ্বস্ত লোক। তার কি লাভ হয়েছে না লস হয়েছে? সে যে এখন পর্যন্ত টিকে আছে, এরশাদের নামটা, এটা থেকে বোঝার চেষ্টা করেন। দ্বিতীয় আর একজন লোক, তিনি হলো জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে আওয়ামী লীগ চেষ্টা করেছে পাকিস্তানের দালাল, পাকিস্তানের চর প্রমাণ করার জন্য, কিন্তু তিনি ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করেছিলেন, চমৎকার একটি সুসম্পর্ক স্থাপন করেছিলেন। এবং তিনি মূলত যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু ভারতের সাথে তার সম্পর্কটা কিন্তু কখনোই খারাপ ছিল না। ভারত সবসময় চেষ্টা করেছে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্য। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, ভারতের মাথায় কিন্তু ঠিকই ঠান্ডা আছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন আওয়ামী লীগকে অ্যাভয়েড করে তারা বেগম জিয়াকে ভারতে দাওয়াত করা হলো। দেখেন, বিরোধী দলীয় নেত্রী মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী। তো মনমোহন সিং সমস্ত প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে চলে এলেন বেগম জিয়াকে রিসিভ করার জন্য। হোয়াই? সবসময় তারা চেয়েছে, ভারত চেয়েছে বিএনপির সাথে একটা সম্পর্ক করার জন্য। বিএনপি সেটা রাখতে পেরেছে? পারেনি। অথচ শেখ হাসিনা যখন ভারতে গেছেন, উপমন্ত্রী পর্যাদার, প্রধানমন্ত্রী গেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় একজন উপমন্ত্রী, অখ্যাত একজন মহিলা উপমন্ত্রীকে পাঠানো হয়েছে এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য। তো বোঝার চেষ্টা করেন, ভারত যে ম্যাচুরিটি দেখিয়েছে দিল্লির সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, বিএনপি সেটা পারেনি, কখনো পারেনি। যখন প্রণব মুখার্জি বাংলাদেশে এলেন, তিনি ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে স্নেহ করেন, কিন্তু তিনি একটা সরকারের রিপ্রেজেন্টেটিভ, কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ না, সরকারের রিপ্রেজেন্টেটিভ। যেটা যে চক্রটি,
যে মহলটি বিএনপির সঙ্গে লিয়াজে রক্ষা করেছিল তারা কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছে বিএনপি লেভেলকে যে হরতাল উড্র করো, প্রণব মুখার্জির সাথে দেখা করো, প্রণব মুখার্জি শেখ হাসিনার লোক, তাকে অপমান করে দাও, সেখানে কংগ্রেসকে অফ করে দাও, তাদের যেন মুখ না থাকে। কিন্তু বিএনপি সেই মেসেজটি বুঝতে পারেনি, ফলে কি হলো, ক্ষমতা আসা হয়নি। এবং এখন পর্যন্ত যা কিছু হচ্ছে, যা কিছু করছে, ওখান থেকে 2 টাকার ইউটিউবার, ওখান থেকে টোকাই কোনো ইউটিউবার কি বললো ভারত সম্পর্কে, আর বিএনপির ডরে থরথর করে কেঁপে, মানে মনে হয় যেন ভাসুরের নাম মুখে আনতেছেন। অথচ বিএনপির বলা উচিত যে ভারত অত্যন্ত শক্তিশালী প্রতিবেশী, তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করাটা আমাদের প্রথম টার্গেট, এবং এটা আমাদের করতে হবে, এটা ছাড়া হবে না, বাংলাদেশকে টিকানো যাবে না, এটা আমরা করবো। এবং বাংলাদেশ ভারতের সাথে কোনো বিরোধে আমরা কখনোই ওই গোষ্ঠী যারা ভারতের বিরুদ্ধে যাবে তাদেরকে আমরা প্রমোট করব না। এটা হবে রাষ্ট্রনায়ক হচ্ছে, এবং যে কথা বিএনপি বলতে পারে, যে কথা আওয়ামী লীগ বলতে পারবে না, আওয়ামী লীগ এই কথা মরেও বলতে পারবে না, বললে তারপর দিন আওয়ামী লীগের ক্ষমতা চলে যাবে। কিন্তু এই কথা যদি জামাত বলে, জামাত ক্ষমতায় চলে আসবে, এই কথা যদি বিএনপি বলে, বিএনপি ক্ষমতায় চলে আসবে। এবং এটাই আহলান ওয়া সাহলান ওয়া পাকিস্তান।